তোরা আমাকে আর বাঁচাতে পারলি না আপু, মায়ের সঙ্গে কথা বলিয়ে দে। দল বেঁধে ধর্ষণ, হত্যার পর লাশ ৬ টুকরা করার লোমহর্ষক বর্ণনা। সেই রওশনের আকুতি, সংসার ভাঙবেন না, আমি প্রতিবন্ধী। হারানোর ভয়ে স্ত্রীকে শিকলবন্দি। যুবকদের মদের লাইসেন্স দিতে চায় সরকার, ইসলামী আন্দোলন। এবার দেখুন বিস্তারিত। তোরা আমাকে আর বাঁচাতে পারলি না আপু, মায়ের সঙ্গে কথা বলিয়ে দে। তোরা বোধহয় আমাকে আর বাঁচাতে পারলি না, আমার শেষ ইচ্ছা মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দে। মুক্তিপণ না দেওয়ায় মিঠুন হোসেন নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে অপহরণকারীরা। হত্যার আগে মোবাইল ফোনে বড় বোনকে ফোন করে এমন কথা বলেন মিঠু। নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ির খড়ের পালার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় নিশ্চিতের পর এমন কথা জানিয়েছে নিহতের বড় বোন। নিহত মিঠু হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের একটি ইসলামিয়া ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ির ব্যবসা করতেন। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে মনোহরদীর এক দুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়া পাড়া গ্রামের রূপচান মিয়ার বাড়ির খড়ের পাড়ার নিচ থেকে মিঠুর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে রাতে সিরাজগঞ্জ থেকে মিঠু হোসেনের পরিবারের সদস্যরা মনোহরদী থানায় আসেন। রাত ১২টার দিকে পুলিশের কাছে থাকা ছবি দেখে লাশ শনাক্ত করেন মিঠুর বড় বোন মিনু আক্তার। অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগে ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহত ব্যক্তির বড় বোন মিনু আক্তার। নিহত স্বজনরা জানিয়েছেন, নিহত মিঠু বিভিন্ন হাট থেকে শাড়ি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করলেও নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রির ইচ্ছা ছিল তার। এই জন্য সকালে সিরাজগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় পৌঁছার পর তিনি এক আত্মীয়ের বাড়িতে দুপুরের খাবার খান। পরে সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী পৌঁছে পরিবারের সদস্যদের কাছে ফোন করে পৌঁছানোর খবর জানান। তবে নরসিংদীতে কাদের কাছে তিনি গিয়েছিলেন তা কেউ জানেন না। বাবার মৃত্যুর পর থেকে পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ি ব্যবসা করে সংসার চালাতেন মিঠু। তিনি বাবুরহাটের শাড়ি সম্পর্কে ধারণা নিতে প্রথমবারের মতো নরসিংদীতে আসেন। ফেসবুকে পরিচয় হওয়া দুই বন্ধুর ভরসায় নরসিংদীতে আসার পর অপহরণের শিকার হন তিনি। মামলার বাদী ও মিঠুর বড় বোন মিনু আক্তার বলেন, রাত ৮টার দিকে মিঠু ফোন করে জানায় তাকে আটকে রেখে মারধর করছে অপহরণকারীরা। তার বিকাশ নম্বরে দ্রুত ১ লাখ টাকা পাঠানোর কথা বলেন, নইলে তারা আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তখন অপহারীরা ফোনে আমাকে জানায়, এখন যদি ১ লাখ টাকা পাঠান তাহলে আপনার ভাইকে ছেড়ে দেব, নইলে মেরে ফেলব। অপরদিকে দল বেঁধে ধর্ষণ, হত্যার পর লাশ ৬ টুকরা করার লোমহর্ষক বর্ণনা। শাহনাজ পারভীন জোসনা নামের এক গৃহবধূ গত ১৬ই ফেব্রুয়ারি শারীরিক সমস্যা নিয়ে একটি ফার্মেসিতে গিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। ফার্মেসির মালিক ও তার পাশের ব্যবসায়ীদের নিয়ে শাহনাজকে ঘুমের ওষুধ খাইয়ে দল বেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ ৬ টুকরা করে ফেলে যায় ফার্মেসিতেই। খবর পেয়ে পুলিশ পরের দিন ১৭ই ফেব্রুয়ারি শাহনাজের ৬ টুকরা লাশ উদ্ধার করে। সুনামগঞ্জের জগন্নাথপুরে এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতাররা হলেন জগন্নাথপুরের যাদব চন্দ্র গোপের ছেলে অভি, মেডিকেল হলের মালিক জিতেশ চন্দ্র গোপ ও কিশোরগঞ্জের ইটনায় মৃত রসময় চন্দ্র গোপের ছেলে অনজিৎ চন্দ্র গোপ ও নেত্রকোনা মোহনগঞ্জের পতিত পবন গোপের ছেলে অসিত গোপ। রাজধানীর ভাটারায় নূরের চালা এলাকা থেকে জিতেশকে এবং জগন্নাথপুর পৌর এলাকা থেকে অনজিৎ ও অসিতকে গ্রেফতার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা সবকিছু স্বীকার করে নিয়েছেন। ২০১৩ সাল থেকে জগন্নাথপুর পৌর এলাকায় নিজেদের বাসায় ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন শাহনাজ। তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। পরিবারের সব সদস্যদের ওষুধ জিতেশের ফার্মেসি থেকে কিনতেন শাহনাজ। সেই সুবাদে জিতেশের সঙ্গে শাহনাজের সুসম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী কিছুদিন ধরে গোপনীয় শারীরিক সমস্যায় ভুগছিলেন। এজন্য ১৬ই ফেব্রুয়ারি বিকালে জিতেশের ফার্মেসিতে এলে শাহনাজকে ফার্মেসির ভেতরে প্রাথমিক চিকিৎসা কক্ষে বসিয়ে রাখা হয়। ভিড় কমলে তার সঙ্গে কথা বলে ওষুধ দেওয়া হবে বলে সময়ক্ষেপণ করা হয়। এর মধ্যে জিতেশ তার বন্ধু মুদি দোকানদার অনজিত পাশের অরূপ ফার্মেসি মালিক অসিতকে ফার্মেসিতে অপেক্ষায় রাখা শাহনাজের বিষয় বললে তারা তাকে ধর্ষণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শাহনাজকে চিকিৎসার কথা বলে জিতেশ ঘুমের ওষুধ দেন। ওষুধ খাওয়ার পর শাহনাজ সেখানে ঘুমিয়ে যান। তাকে ফার্মেসির ভেতর রেখে তালা দিয়ে চলে যান জিতেশ। সব দোকান বন্ধ হল এবং রাত গভীর হওয়ার পর জিতেশরা পুনরায় তালাবদ্ধ ফার্মেসি খুলে ভেতরে এনার্জি ড্রিঙ্কস পান করে। পরে তারা ভিকটিমকে দল বেঁধে ধর্ষণ করে।
এ সময় ধর্ষণের বিষয়টি শাহনাজ প্রকাশ করার কথা বলে তাকে হত্যার পরিকল্পনা করে জিতেশরা। তারা শাহনাজের পরনের ওড়না গলায় পেঁচিয়ে এবং বিশ্রাম কক্ষে থাকা বালিশ দিয়ে মুখ চেপে ধরে হত্যা করে। পরে লাশটি ধারালো ছুরি দিয়ে মাথা, 2 হাত, 2 পা এবং বুক পেট সহ 6 টুকরা করে। দোকানে থাকা ওষুধের কার্টুন দিয়ে খণ্ডিত অংশগুলো ঢেকে রেখে ফার্মেসি তালা দিয়ে চলে যায় তারা। সিআইডি জানায়, জিতেশদের পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে শাহনাজের লাশের খণ্ডিত অংশগুলো মাছের খামারে ফেলে দেওয়ার। অপরদিকে সেই রওশনের আকুতি, সংসার ভাঙবেন না, আমি প্রতিবন্ধী রওশন আক্তার সোহেল মিয়া দম্পতির ভালোবাসার গল্প সম্প্রতি সময়ে আলোচনায় আসে। সোহেলের পিঠে করে 15 বছর ধরে সংসার চালিয়ে যাওয়ার গল্প স্পর্শ করেছিল সারা দেশের মানুষকে। এ নিয়ে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মানুষ যখন মুদ্রার একটি পিঠ দেখে সোহেলের তারিফে মেতে ওঠে, তখনই সোহেলের আগের বিয়ের কথা সামনে আসে। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নানা বিষয় মিথ্যা কথা বলেছিলেন সোহেল। আর তাতেই পাল্টে গেছে পরিস্থিতি। সেটি এতটাই বেগতিক যে সাহায্য স্বীকৃতির বদলে এখন সংসার টেকানোর অনুরোধ সোহেলের স্ত্রী রওশনের। গণমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে আমার সুন্দর সংসারটা আপনারা ভাঙবেন না। 10 টাকার একটি নোটে পাওয়া নম্বর থেকে শুরু হয় তাদের প্রেম। 2007 সালে পরিবারের অমতে বিয়ে করেন রওশন ও সোহেল। এরপর একে একে কেটে গেছে 15টি বছর। তাদের ভালোবাসার ছোট্ট ঘর আলো করে এসেছে একটি ফুটফুটে কন্যা সন্তানও। তাদের অদম্য ভালোবাসার গল্প গত 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করে। এরপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পেয়ে সোহেল ও রওশনের ভালোবাসার গল্প শুনতে, তাদের জীবনযাপনের সমস্যা দেখে আসতে সরেজমিন তাদের বাড়ি যান 30 সালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান। অপরদিকে হারানোর ভয়ে স্ত্রীকে শিকলবন্দি। নূর ইসলাম ভিক্ষাবৃত্তি করে তার পেশা। ঘুরে ঘুরে ভিক্ষা করার সময় নিজের স্ত্রীকেও সঙ্গে রাখেন, তবে সঙ্গী যাতে তাকে রেখে না চলে যায় সেজন্য নিজের সঙ্গে শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন। নূর ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের ধারাকপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী হাজেরা খাতুন প্রায় 15 বছর আগে মারা যান। এরপর নূর ইসলাম বিভিন্ন সময় মানসিক প্রতিবন্ধী বেশ কয়েকজন নারীকে বিয়ে করেন, কিন্তু তারা কেউই তার সঙ্গে সংসার করেনি। বছরখানেক আগে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে জান্নাত নামের এক পাগলির সঙ্গে সংসার শুরু করেন নূর ইসলাম। তবে বর্তমান স্ত্রীকে হারানোর ভয়ে তাকে সবসময় নিজের সঙ্গে শিকল ও রশি দিয়ে কোমরে বেঁধে রেখে ভিক্ষা করেন তিনি। নিজের 2 শতাংশ জমির পাশে একটি ছাপড়া ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন নূর ইসলাম। জান্নাত বাড়ি রান্নাসহ স্বামীর সেবা যত্ন করেন। এ বিষয়ে নূর ইসলাম বলেন, বাঁধন ছেড়ে দিলে সে হারিয়ে যায়, এজন্য সবসময় স্ত্রীকে নিজের সঙ্গে বেঁধে রাখি। অপরদিকে যুবকদের মদের লাইসেন্স দিতে চায় সরকার, ইসলামী আন্দোলন। ভারতে হিজাব নিষিদ্ধকরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মদ্যপান ও বিষয় সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। দুপুরে জুমার পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি। দলের সিনিয়র নায়েবে বলেন, ইসলাম মদকে হারাম করেছে। শেখ মুজিব দেশে মদ নিষিদ্ধ করেছিলেন, অথচ এই সরকার তা হালালের চেষ্টা করছে। নতুন করে যুবকদের লাইসেন্স দিতে যাচ্ছে। যারা শেখ মুজিবের আদর্শ ধারণ করেন তাদেরও উচিত রাস্তায় নামা, মদ নিষিদ্ধের দাবিতে সোচ্চার থাকা। চাল, ডাল, তেলের দাম বাড়ছে। মধ্যবিত্তের লোকজনও লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছে। সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সারা বিশ্বে কেরোসিনের দাম যখন কমে, বাংলাদেশে তখন বাড়ে। এ এক আজব দেশ, আজব সরকার। একখানে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না বলে মন্তব্য করেন তিনি।